হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো ১২ তারিখ চলে গেল। মানে আর কটা ঘন্টা বাকি চলে যাওয়ার জন্য। কিন্তু আসল সময়টা চলে গেছে। অর্থাৎ ওয়ার্কিং আওয়ার্সটা আমাদের হাতে আর নেই। তো এই সময়ে ভিডিও করতে বসছি এই কারণেই যে এখন হয়তো আমি ওই ১২ তারিখের ব্যাপারে যেটার ব্যাপারে লোকের এত ইন্টারেস্ট সেটা নিয়ে কিছু বলতে পারি, তাই না? কারণ অনেকেই তো অনেক কিছু বলা হয়ে যাচ্ছে বিপরীত পক্ষে। এবং কমিউনিটি পোস্ট দিচ্ছে, হুররে, অমুক, তমুক ইত্যাদি, ইত্যাদি। কিন্তু এত কিছু শোনার, এত কিছু বোঝার আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে, যে কারণে এই যে পোস্টগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ বাচ্চা বাবার কাছেই আছে, যেখানে ছিল সেখানেই আছে, তার বাড়িতেই আছে। আমরা জিতে গেলাম অমুক তমুক, হ্যাঁ। আদতে যে জায়গায় এটা হওয়ার কথা ছিল, সেই জায়গাটা কি আদৌ মানে সেই জায়গাতে আদৌ কি কোনো কাজ হয়েছে আজকে? এটা কিন্তু বিশাল বড় প্রশ্ন। কারণ আমার কাছে যতদূর খবর আছে, হ্যাঁ? ওখানে কিন্তু আজকে কোনো কাজ হয়নি। অর্থাৎ ওখানে কিছু একটু গন্ডগোল চলছে। এরকম একটা খবর আমার কানে এসছে। না কোনো টিনার তরফ থেকে, না কোনো বেচুর তরফ থেকে। কোনো তরফের এগুলো গন্ডগোল নয়। এটা হচ্ছে ওই অঞ্চলে কিছু আ গন্ডগোল। মানে ওই অঞ্চলে গন্ডগোল মানে আইন মানে কোর্ট চত্বরে কিছু গন্ডগোল, ঠিক আছে? কোর্ট চত্বরে কিছু গন্ডগোল হয়েছিল পূর্বে এবং সেটাকে কেন্দ্র করে কিছু প্রবলেম ওখানে অ্যারাইজ করেছে এবং সেই কারণের জন্যই আজকে কোর্টে কোনো কাজ হয়নি। সেটা হলো ২য় কারণ। আর ফার্স্ট অর্থাৎ ফরমোস্ট যে কারণের জন্য কাজটা আজকে হওয়ার কোনো চান্সই ছিল না, সেটা হচ্ছে আ তোমার জাজ আসেননি। ঠিক আছে? জাজ কোনো কারণ বশত আসেননি। মানে উনি অন্য কোনো কাজে বিজি ছিলেন। সেই কারণে উনি আজকে কোর্টে আসেনি। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আ কোর্টের খবর। মানে ওখানে কেন এই কাজগুলো হয়নি তার খবর। তাহলে এই খবরগুলো থেকে বোঝা যায় যে ডিসিশন নেবে বা যার আন্ডারে কিছু হবে উনি যদি না আসেন, যেহেতু উনি ওই একদিন করেই ওই কোর্টে আসেন এই কাজের জন্য, কাজেই ওই একটি দিনও অনেক কাজ পড়ে যেতে পারে। সেই কারণে উনি বেশ আ অনেকবারই আসেন কি আসেন না এরকম ব্যাপারটা চলতেই থাকে। তার জন্যই এই ডেটের সমস্যাগুলো হয় বা ডিলে হয়। তো এটাই ছিল ব্যাপার এবং তার জন্যই ব্যাপারটা ঘটেনি। হয়তো নেক্সট আবার একটা ডেট আসতে চলেছে আমাদের সামনে এবং আবার খুব তাড়াতাড়ি সেটা জানতে পারবো। কারণ এটা যেহেতু টিনার তরফেরও কোনো ডিলে ছিল না বা আ বেচুর তরফেরও কিছু ডিলে ছিল না। কাজেই এটা কোর্ট থেকেই একটা ডেট খুব তাড়াতাড়ি আবার দিয়ে দেবে এবং হয়তো নেক্সট ডেটটা ভগবান চাইলে সব কাজ ঠিকঠাক হবে। এটুকু হলো আমার ইনফরমেশন। এইবার এটাকে নিয়ে যারা বিভিন্ন প্রচার চালাচ্ছে, দেখো ভাই এটা কিন্তু তাদেরও দোষ দিতে পারি না। দেখো আমি বলে না আমাদের সময় আমি বলি একটা ছোট্ট করে উদাহরণ। আ খুব ছোটবেলায়, এটা খুব বড়বেলার ব্যাপার না। যখন বুদ্ধি হয়েছে তখন বুঝেছি ব্যাপারটা ঠিক না। খুব ছোটবেলায় যখন অ্যানুয়াল পরীক্ষা হতো বা যেকোনো পরীক্ষাই ধরো না আমাদের তো সারা বছরে অনেকগুলো পরীক্ষা হতো স্কুলে। আমাদের সারপ্রাইজ টেস্ট হতো, অনেক রকম পরীক্ষা হতো। তো কোনো সময় যদি এরকম হতো আমি জানি অমুক ডেটে মনে করো কোনো একটা ডেট ধরে নাও সেই ডেটে পরীক্ষা আছে। এইবার সেই ডেটে আ আমরা গেলাম কোনো কারণবশত দেখলাম পরীক্ষাটা হলো না। এরকম হতো কিন্তু একদম যে হতো না তা নয়। কিন্তু আমাদের সামনে এসে বলা হতো, "আজকে বিশেষ কারণবশত তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এই পরীক্ষাটা অন্যদিন নেওয়া হবে।" ঠিক আছে? এই যে অ্যানাউন্সমেন্টটা এটা যখন হতো না, ভাই যা আনন্দ লাগতো। তখন মনে হতো যে পড়াগুলো করিনি সেই পড়াগুলো ভালো করে করতে পারবো। মানে আবার একটা সুযোগ পেলাম। কথাটা হচ্ছে মেইনলি আবার একটা সুযোগ পেলাম এটাকে ভালো করে তৈরি করার জন্য। এটা খুব ছোটবেলায় খুব আনন্দ পেতাম। কিন্তু যখন ক্রমশ বড় হলাম না, জিনিসটা বুঝলাম খুবই বাজে। অর্থাৎ ১ নম্বর হচ্ছে একটা পরীক্ষা যদি না হয় কোনো ডেটে, নেক্সট অন্য কোনো ডেটে হয় দেখবে সেই পড়াটা কিন্তু আর সেই রকমভাবে হয় না। যা প্রিপারেশন তোমার ফার্স্ট টাইমই নেওয়া হয়ে যায়। সেকেন্ড টাইম সেরকম প্রিপারেশন হয় না। এইবার সেই ডেটটা পরে নিশ্চয়ই যা পরীক্ষা আছে সব পরীক্ষার শেষে গিয়ে একেবারে অর্থাৎ একদম লাস্টে গিয়ে ডেট পড়ে। এমন নয় যে তুমি আজকে ডেটটা ক্যানসেল হলো কালকেই পড়বে, তা নয়। কালকের পরীক্ষাটা কালই হবে। তারপরেরটা পড়ে সব হবে। সবের শেষে গিয়ে পড়বে। এবার সবের শেষে গিয়ে পড়ার জন্য কি হয়? পড়ার আর এনার্জিটা থাকতো না। কাজেই এই জিনিসটা হওয়া কোনো সময়ই বাঞ্ছনীয় নয়। ১ নম্বর। আর পরীক্ষার সময় পরীক্ষা হয়ে গেলেই ভালো হয়। পরীক্ষাটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। কারণ ওই এনার্জি লসের ব্যাপারটা বিশাল থাকে। অ্যাকচুয়ালি কেস ব্যাপারটাই তাই। তোমার এনার্জিটাকে লস করে, তোমার মনোবলটাকে ভেঙে দেয়। তার জন্যই তো এইভাবে ডেট নেওয়ার চেষ্টা করা হয়। বিভিন্ন উকিল বলো তাদের মধ্যে এই প্রচেষ্টাটাই নেওয়া হয় যে কোনো কেসকে দুর্বল করে দেওয়ার জন্য, কোনো পার্টির মনোবল ভেঙে দেওয়ার জন্য তোমার এই কেস, এই ডেটের পর ডেট, ডেটের পর ডেট বলেটা কেন? মানে হ্যারাস করার জন্য মানুষকে। যাই হোক তার মধ্যেও আমরা একটু ভালো ভাববো, ভালো না ভাবলে কি করে আমরা বাঁচবো, তাই না? কারণ আমাদের তো কি বলবো? মনের জোরটাই আসল। কাজেই ভালো না ভাবলে আমরা মনের জোর কিছুতেই গ্যাদার করতে পারব না। তো এটাই ছিল কারণ। এটার পেছনে অন্য কোনো কারণ ছিল না। তোমরা বিশ্বাস করো, চাই না করো, কিছু করার নেই। কারণ এর থেকে বেশি খুলে বলাটা ঠিক না, তাই না? তাই কেউ এসে বলে, "আপনি জানলেন তো বলবেন।" আরে ভাই মনে করো না আমি জানি না। আমি জানবোই বা কেন? সবথেকে বড় কথা আমার জানার কি কথা? আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর। আমার কি কারোর ঘরে ঢুকে কথা বার করে আনার কথা? তা নয় কিন্তু। কিন্তু আমরা কি করি? আ তোমার জানার চেষ্টা করি কিভাবে যে ওই অঞ্চলে আদতে কোর্টটা বসছে কিনা। এবার ভেতরের প্রবলেমটা তো আমরা জানব না। কিন্তু এইটুকু আমরা জানতে পেরেছি যে ঐদিন কোর্টে কাজকর্ম হয়নি।
ঠিক আছে? তা মানে যে কোর্টে টিনার কাজ হওয়ার কথা ছিল। তো এটাই হলো কারণ। আর এরাও জানে, অপরপক্ষও জানে। মানে যারা এই ব্যাপারগুলো আ লক্ষ্য রাখে তারা জানে। বাদবাকি যারা জানে না, লক্ষ্য রাখে না তারা জানবে না। ঠিক আছে? সেটাকেই তারা একটা অন্যরকমভাবে প্রেজেন্ট করে। অর্থাৎ নিজের সবকিছুর তোমার শ্রেয়টা মানে তোমাদের বোঝাতে চেষ্টা করে যে, "দেখো এই কাজটা আমি করে দেখালাম। মানে আমার কতটা ক্যাপাবিলিটি, আমি এগুলো করতে পারি। কাজেই ভিউয়ার্সরা আমার উপর আস্থা রাখো। আমি যেটা করছি, আমি যেটা বলছি আমি সেটা করছি।" এইভাবে নিজেদের ঘাড়ে তোমার ইয়েটা নিয়ে নেয়। পুরো কাজের শ্রেয়টা সে দাবি করে। কিন্তু আদতে ব্যাপারটা কিছু আলাদাই দাঁড়ায়। যেমন দানাঝড়ের যে এসে ব্যাপারটা আম ভন্ডুলি বলব করে দিয়ে গেল, সেটার ক্রেডিট নিয়ে গেল কোনো একজন যে আমি এটা করে দেখালাম। তো এইটাই হচ্ছে ব্যাপার। কেউ করে মানে কারোর জন্য হয় আর অন্য কেউ সেই ক্রেডিটটা নিয়ে যায়। তো এই ক্রেডিট নেয়া নিয়েই ব্যাপারটাই অপরপক্ষে চলতে থাকে। আমি আগে বললাম, আমি আগে দেখালাম, আমি অমুক করছি, আমি তমুক করছি, অমুক লাইভে আসবো, তমুক লাইভে আসবো। এসে কি করব? আমার পিঠটা চওড়া করে দেখালাম, দেখাবো আমার কলারটা উঁচু করে দেখাবো। আমি অমুক, আমি তমুক এইসব করব। আদতে কিন্তু দেখো এই যে বসবে না কোর্টটা এটা কিন্তু ২ দিন আগে কি ১ দিন আগে থেকেই আমরা জানি। কিন্তু এরা কি বলছে? বলছে না। কারণ জানে এটা দিনের দিন বললে পাবলিক খাবে বেশি। আগে থেকে বললে তো জিনিসটা চলবে না। কাজেই এটাই হচ্ছে ব্যাপার। সেটাই আমরা দেখতে চাইছিলাম এরা কতদূর কিভাবে বলতে পারে। কাজেই এর থেকেও কিন্তু অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আদতে এদের কাছে কিছুই নেই। যেগুলো করছে সেগুলো ব্যাকডোর দিয়েই করছে। যাই হোক ব্যাকডোর দিয়ে করুক আর না করুক এই কাজটা করেনি ওরাও, এই কাজটা করেনি এরাও। এখানে কারোরই হাত নেই। এটা শুধুমাত্র কিছু অন্য লোকের হাত আছে। অন্য লোক মানে অন্য লোক মানে কোর্টেরই ওদিকের কোনো লোক। ঠিক আছে? এইখানের কন্ট্রোভার্সি জোন বা এদের কোনো হাত নেই। যাকগে এইটুকুই বলে দিলাম। এরপরে চলে আসি কিমার কিছু কথার উত্তর দিতে। যেমন কিমা তার দর্শকদের বোঝাতে চেষ্টা করছে যে এই যে টিনা আর বেচুর মধ্যে যে এই প্রবলেমটা চলছে আজকে ১ বছর প্রায় ৪-৫ মাস ধরে আ তারা এখনো ভাবছে এদের মধ্যে এই ঝামেলাটা হয়েছে প্ল্যান করে। যেটা আমরা ১ম এ ভাবতাম আরকি একদম ফার্স্ট বিগিনিং এ। তো এখন তারা তারা এটা ভাবছে। নিজেরা ভাবছে না এত একই টাইমে ভিডিও দিচ্ছে, একই রকম টাইপের ভিডিও হচ্ছে, অনেক কিছুরই মিল রয়েছে। সেগুলো থেকে তাদের মনে, মনে এগুলো চলে আসে। তারপর কিছু ড্রামাটিক সিচুয়েশন তো ক্রিয়েট করাই হয় বিচুর তরফ থেকে। কাজেই লোকজনের এসব ভাবতে ইচ্ছা করে বা প্রচার চালাচ্ছে। জাস্ট কনটেন্ট ক্রিয়েটর এবার কনটেন্ট ক্রিয়েটররাও তো এগুলো বলছে। তার জন্য কিমা এসছে ক্লিয়ার করতে। না এগুলো সেরকম কোনো প্রবলেম না। এদের প্রবলেমটা রিয়েল। আচ্ছা। দেখো, এরা নিজেদের লোক এগুলো প্রচার করছে। অথচ আ এদেরই লোক ওদেরকে বোঝাতে পারছে না যে ব্যাপারটা রিয়েল। কোনো এখানে ফেক ব্যাপার নেই। তার মানে এরা পরিষ্কার করার জন্য আসেনি। জাস্ট কনটেন্ট করার জন্য এসছে। মানে আ ফাঁকা বসে থাকবো? কিছু নেই? এটাকে নিয়ে বলি। পুরনো খবরটাকে টেনে আনি, ওটাকে টেনে আনি। মানে একটু জিনিসটাকে ঝাঁকিয়ে এদিক ওদিক করি। এরম ব্যাপার। যাই হোক সেটা কথা না। কেউই ভাবছে না আজকে এতগুলো দিন চলে যাওয়ার পর, এত টাকা খরচ হওয়ার পর, কেসের পেছনে দৌড়াদৌড়ি করার পর, এত একে অপরকে গালাগালি করার পর কেউ কখনো নাটক করতে পারে? সেই সিচুয়েশনটাই তো নেই। কাজেই ওটা কথা নয়। ওটা কোনোদিনই মানে এখন আর সেটা সম্ভব নয়। আর যেটা বলা হচ্ছে যে আ টিনা আর বেচু নাকি মিলিত হতে চলেছে। হ্যাঁ, অনেকে দেখলাম এটা নিয়ে কনটেন্ট করেছে। ভাই তোমাদের কি মনে হয় ওই বেচুর ঘরে টিনা কোনোদিন যাবে? একটা পা সে দেয় না, তার নাম সে মুখে আনে না, সে যাবে ওর ঘরে? বেচু দিনে রাত্রে ওর নাম করলেও টিনা তো কোনো সময় ওর নাম করে না, করবেও না। একবার ওর হাত থেকে ছাড়া পেয়েছে আবার ওই আ ইয়েতে গিয়ে পড়বে? পাগল তোমাদের কোনোদিনও যাবে না। হ্যাঁ, যেটা ওর নিজের, ও সেটাকে দাবি করেছে। অর্থাৎ ওর নিজের ছেলেকে। কারণ ও জানে কোনোদিনও চাইলে বেচু তার ছেলেকে তার মার সাথে দেখা করতে দেবে না। দিয়ে দেওয়ার কথা তো দূরের কথা। যাই হোক সেটা তো ভবিষ্যৎ বলবে। আইনের ব্যাপার আইন বুঝবে। ওই ব্যাপারে আমরা নাকই গলাবো না, বলবোও না। যখন যেটা দেখব সেটার উপর বলব। কিমা বলছে, "টিনা একবার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে। তার মানে ও আর জীবনেও কোনো শ্বশুরবাড়িতে সংসার করতে পারবে না।" অথচ দুদিন আগেই বলছিল টিনার নাকি ফোকলার সাথে বিয়ে হয়ে গেছে। সে নাকি শ্বশুরবাড়িতে যাতায়াত করে। দেখো তোমাদেরই বলেছিল, আবার আজকে বলছে কোনোদিন কোনো শ্বশুরবাড়িতে থাকতেই পারবে না, শ্বশুরের ঘর করতেই পারবে না। বলছে। তাহলে ভাবো একমুখে এরা কত কথা বলে। মানে এরাও ভাবছে আর কতদিন মিথ্যে কথা বলব। এর সাথে বিয়ে হয়ে গেছে, তার সাথে বিয়ে হয়ে গেছে, ওখানে আছে, সেখানে আছে। আসল কথাটা বলেই দিই। আসল কথা তোরা বল আর না বল, আসলটা আসলই থাকবে। আসল কখনো নকল হয়ে যাবে না। হ্যাঁ, নকল কোনো সময় আসল হয়ে যেতে পারে। কিন্তু আসল কোনোদিনও নকল হবে না। এটা হলো আসল কথা। আমরা সংসার করি, দুজনে মিলে সংসার করি। স্বামী-স্ত্রী মিলে সংসার করি। সঙ্গে আমাদের আত্মীয়-পরিজন নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই। দুপক্ষেরই থাকবে। কিন্তু সেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ স্বামী স্ত্রীর সঙ্গে থাকতে বাধ্য, স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে বাধ্য, এই জিনিসটা থাকবে না। দুজনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ভালোবাসার থেকে থাকা থাকবে। দুজনের উপর সম্মান থাকবে, দুজন দুজনকে সম্মান করবে। তবে তারা ভালোবেসে দুজন দুজনের সঙ্গে থাকবে। এই সম্মান আর বিশ্বাস যদি থাকে, ভালোবাসা অটোমেটিক থাকে এবং এই সম্মান যদি কেউ কাউকে করতে পারে, উভয়কে, তাহলে কোনোদিনও কেউ কাউকে একটু মুখ তুলেও উচ-নিচ কথা বলতে পারবে না। কারণ আমরা তখনই লোককে যা তা কথা বলতে পারি যখন কাউকে আমরা রেসপেক্ট করি না। বোঝাতে পারছি আমি? কাজেই আমি এই জিনিসটা চাই। মানুষ মানুষকে রেসপেক্ট করুক। তবে মানুষ আরেকটা মানুষের সঙ্গে থাকতে
পছন্দ করবে, ঠিক আছে? অবশ্যই অপোজিট মানুষটাকেও সে রেসপেক্টের যোগ্য হতে হবে, তবে সে রেসপেক্ট পাবে, তাই না? আমি ইজিলি কারোর রেসপেক্ট পেতে পারি না, আমার সেই যোগ্যতা থাকতে হবে। আর সবথেকে বড় কথা নিজেকে রেসপেক্ট করতে হবে। আমি তো এটা মনে করি তোমার সম্মান তোমার কাছে। তুমি যদি নিজেকে সম্মান না দিতে পারো, তুমি অপরের থেকে সম্মানের কি দাবি করতে পারো? তাই না? আমি মনে করি আমি লোকের সামনে আমি কোনো মানুষকে বোঝাতে পারবো বা আমি কাউকে উঁচু-নিচু কথা বলব না। আমি নিজে ভালো কথা বলব। আমি লোকের সামনে প্রেজেন্টেবল হব। তো আমি নিজেকে এগুলো মনে করি। তো আমি যখন মনে করি তখনই আমি কিন্তু লোকের সামনে সেগুলো করতে পারবো। এটাই হলো আমার নিজেকে নিজের উপর মনের মানে আত্মবিশ্বাস, যেটার থেকে আসে রেসপেক্ট। ঠিক আছে? ওভার কনফিডেন্স কিন্তু নয়। কনফিডেন্স আছে, ওভার নয়। হ্যাঁ, কোনো সময় কি আমি দুর্বল হই না? তো আমার পাশের মানুষজন আমাকে সেই মনের জোরটা যোগান দেয়। অবভিয়াসলি। তো আমার পার্টনার আমার মতোই হবে, তাই না? না হলে কিন্তু আমি তার সাথে থাকতে পারব না। কোনোদিনই পারব না। আজকে কেউ পুরো সারা লাইফটা কেউ কারো সঙ্গে থাকবে, তার মানে তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট নিশ্চয়ই আছে। ঝগড়াঝাটি অল্প বিস্তর থাকবেই। কিন্তু সেটা এমন পর্যায়ে যাবে না যেখানে কিনা দূরত্ব তৈরি হয়। কারণ দূরত্ব তৈরির মাধ্যমেই কিন্তু যত কিছু ডিভোর্স, হ্যান-ত্যান জিনিসটা চলে আসে। ঠিক আছে? তারপরে তো অনেক কিছু থাকে একটা সংসার করতে গেলে। অনেক বড়, বড় কথা এগুলো, যেগুলো কারোর মনে হবে ঠিক, কারোর মনে হবে বেঠিক। কাজেই এগুলো তার্কিক বিষয়। এগুলো নিয়ে এত ছোট সময়ে কোনো কিছু বলা যায় না। কাজেই আমিও মনে করি যে প্রত্যেকের নিজস্ব একটা এন্টিটি থাকুক, প্রত্যেকে নিজের পায়ের তলার মাটি শক্ত করুক। দেন একটা সঠিক বয়সে দুজনে মিলে একটা সংসার তৈরি করুক। নিজেদের জগৎ তৈরি করুক। তবে সেই জগৎটা হবে সুন্দর। এগুলো পূর্বের মানে চিন্তাধারার সঙ্গে মিলবে না। কারণ আমরা চিরকালই বলে এসেছি কিমার কথা মতো, সংসারে থাকতে হয়, মুখ বুজে থাকতে হয়, সংসারে অনেক কিছু মানিয়ে নিতে হয়, সংসারে শ্বশুরবাড়ির নিয়মকানুনে নিজে মানিয়ে নিতে হয়, বাপের বাড়ির নিয়মের সঙ্গে শ্বশুরবাড়ির কোনো মিল থাকে না। এই যে কিছু পুরনো পন্থার জিনিসপত্র আছে যেগুলো আমরা ভুগেছি, আমিও ভুগেছি। এমন নয় আমি এর বাইরে। ঠিকই বলছে কিমা, সমস্ত কথা ঠিক। কিন্তু তবুও আমি এই পরিবেশে থেকেও নিজের মনের মধ্যে এই ধারণাগুলো আ মানে স্থান দিয়েছি এই ধারণাগুলোকে। এবং আমি মনে করি আমার পরবর্তী প্রজন্ম এই ধারণায় বিশ্বাসী হবে। তারা নিজেরাই কোনো বশ্যতা স্বীকার করে নেবে। এটা তো এক ধরনের দাসত্ব। কোথাও এসে সেই পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে সেই মানে ধাঁচে নিজেকে গড়ে তোলা। কেন? তাহলে আমি যে বিয়ের আগে যে কটা বছর বাইরে মা-বাবার কাছে থেকেছি, তাহলে সেই জিনিসগুলো কি সবটা মিথ্যে হয়ে যাবে? তাই না? বলো না? তাহলে একটা ছেলে তার পুরনো পরিচিত চিরপরিচিত পরিবেশে থেকে সে কমফোর্ট এ থাকতে পারে। আর একটা মেয়ে বাইরে থেকে এসে সেই কমফোর্ট পরিবেশটা পায় না। কেন? কিসের জন্য? এই বিপরীত পরিস্থিতি কেন? তার জন্যই বলা হচ্ছে যে এখানে যদি নিজস্ব একটা বাসস্থান থাকে, তাহলে ছেলে বা মেয়ে যাদের বিয়ে হচ্ছে তারা কিন্তু নিজের মতো স্বাধীনভাবে নিজেদের জগৎটাকে গড়ে তুলতে পারে। সেখানে না থাকে শ্বশুরের আ চোখ রাঙানি। কিছু অন্যায় করলে অবভিয়াসলি এমনি শ্বশুররা চোখ রাঙায় না। এতটাও নিষ্ঠুর ভাবার কোনো কারণ নেই। শাশুড়িদের শাসন, তারা একটা চিন্তাধারায় মানুষ হয়েছে, যেমন আমি বা আমার মারা সেইরকম। চাপিয়ে দেওয়ার বিষয়টা থাকে না। তারা তাদের মতো একটা শান্তিতে স্বাধীনতার সঙ্গে থাকতে পারে। এইবার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পার্বণ, পূজা এগুলোতে আবার মিলিত হলে দেখবে সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর এবং হেলথি হয়। তো এটা তো আমার চিন্তাভাবনা, এটা সবার চিন্তাভাবনা হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমি কিমার এই চিন্তাভাবনাকেও সম্মান করি। কারণ ও যেগুলো ভুগেছে ও সেগুলোই বলছে। কিন্তু তার থেকে স্বাধীন চিন্তাধারা ও এখনো অ্যাডপ্ট করতে পারেনি। কিন্তু একটা জিনিসে আমি ওর মানে কি বলব, সাপোর্ট করি যে মেয়ের বিয়েটা তাড়াতাড়ি দিচ্ছে না। এটা আমার সাপোর্টিং এর বিষয়। কারণ এত তাড়াতাড়ি কাউকে জোর করে কোনো সম্পর্কের রিলেশন এ ঠেলে দেওয়া উচিত না। তারা যখন নিজে সম্মতি জানাবে তো তখনই আ স্টেপ নেওয়া উচিত। তো এই জায়গাটাই আমি সাপোর্ট করি। কিন্তু কখনো বলা উচিত না, যেটা কিমা বলছে যে টিনা কোথাও গিয়ে সংসার করতে পারবে না। কি করে বলতে পারে? অবশ্য মনে হয় ও নিজের মেয়েকে দেখে বলতে পারে। কারণ ওর মেয়েও বিয়ের নাম শুনে তো চোখ রাঙায়। ও নিজে বলেছে। এগুলো আমার বলার কথা নয়। কাজেই ওর হয়তো মনে হয়েছে যে ওর মেয়ে কোনো শ্বশুরবাড়িতে থাকতে পারবে না। তার থেকে ধারণা জন্মায় না? দেখবে আমাদেরও ধারণা জন্মায়। বাবা আমার মেয়ে সব শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে পারবে তো? এই চিন্তাভাবনা থেকেই হয়তো ও বলেছে যে টিনা যেহেতু ফার্স্ট শ্বশুরবাড়িটা করতে পারেনি, আর কোনো শ্বশুরবাড়ি করতে মানে শ্বশুরবাড়িতে গিয়ে ঘর সংসার করতে পারবে না। এটাও ভেবেছে। আচ্ছা, সেটা তো পরবর্তী বিষয়। পরবর্তী বিষয় প্রমাণ সাপেক্ষ। সেটা ভবিষ্যতে হবে। আমরা অনেক কিছুই প্রেডিক্ট করতে পারি না। আনপ্রেডিক্টেবল অনেক জিনিসই ঘটে যেগুলো আমাদের চিন্তাভাবনার বাইরে। তো সেজন্য কিছুটা আমাদের সময় দিতে হবে। এই সময়ই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কাজেই বোঝা যাচ্ছে বিষয়টা। তো এই ভিডিওটা আর বড় করছি না। আবার আসবো পরে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক, কমেন্টস করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।